কলেজ পড়ুয়া এক ছাত্রী একদিন কলেজের ছাদ থেকেই হঠাৎ করে লাফ দিয়ে সুইসাইড করে। অন্যদিকে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যে সবসময় ট্রেন্ডিংয়ে থাকতে পছন্দ করে আর এর জন্য সে যে কোনো কিছু করতে পারে, তো সেই কলেজ ছাত্রী কেনই বা সুইসাইড করেছিল, এর পেছনে কি রহস্য লুকিয়েছিল, অন্যদিকে সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের শেষ পরিণতি কি হয়েছিল, সেই সবকিছুর রহস্য বের হয়ে আসবে আজকের মুভিতে। তো আজ এক্সপ্লেন করতে চাচ্ছি 2023 সালে কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়া মুভি ট্রেন্ডিং টপিক। মুভির শুরুতেই কলেজের বিল্ডিংয়ের ছাদে একটি মেয়ে চলে আসে। তাকে দেখে খুব উদাস মনে হচ্ছিল। ধীরে ধীরে সে একেবারে কিনারায় চলে আসে আর কোনো কিছু না ভেবেই সে ছাদ থেকে সে লাফ দিয়ে সুইসাইড করে বসে। এই মেয়েটি হঠাৎ করেই এমন সিদ্ধান্ত কেন নিল, এর পেছনে কি রহস্য লুকিয়েছিল, সেটাই ধীরে ধীরে জানা যাবে। এরপরেই মিও নামের একটি মেয়েকে দেখানো হয় যে উইবো সোশ্যাল মিডিয়াতে একজন ইনফ্লুয়েন্সার। উইবো সোশ্যাল মিডিয়াতে মিও অ্যান্সি নামে পরিচিত সবার কাছে। কারণটা হচ্ছে মিও জানে কোন বিষয়টা ট্রেন্ডিংয়ে থাকে আর সেটাকে কিভাবে উপস্থাপন করতে হয় আর কিভাবে সবার সামনে আনতে হয়, আর এই জন্যই সে রাতারাতি এত সফল হয়েছে। মিওর একটা স্বভাব হচ্ছে সে ট্রেন্ডিংয়ে থাকার জন্য সবসময় কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পোস্ট করে, লেখালেখি করে, যাতে করে সবাই তাকে নিয়ে কথা বলে। তো একদিন মিও গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল আর ঠিক ওই সময়টাতে তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে। তার অ্যাসিস্ট্যান্ট মিওকে বলে কিছুদিন আগেই স্কুলে বুলি করার বিষয়টা নিয়ে যে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট লিখেছিল আর সেটা ব্যাপক ভাইরাল হওয়ার পরে সেই স্কুলে শাওমি নামের যে মেয়েটি বুলি করেছিল সেই মেয়েটি হঠাৎ করে আজকে কলেজের ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। কথাটা শোনার পরেই মিও হতবাক হয়ে যায়, কারণ সে এমনটা হবে এমন কোনো কিছু ভাবতেই পারেনি, কল্পনাতেই আসেনি তার। এদিকে এই বিষয়টা প্রচুর ভাইরাল হয়ে যায় যে একজন কলেজ ছাত্রী বুলি করার পোস্ট প্রচার হওয়ার পরে সেই পোস্টকে ঘিরেই হতাশ হয়ে সুইসাইড করেছে। আর যেহেতু সেই পোস্টটা মিও করেছিল, যার ফলে সে অনেক টেনশনে পড়ে যায়। টেনশনে মিও সাথে সাথে তার অফিসে চলে আসে। অফিসে আসার পরে মিওর অ্যাসিস্ট্যান্ট ইরশুন তাকে বলে শাওমি নামে সেই মেয়েটিকে গুরুতর অবস্থায় হসপিটালের আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে। আসলে মিও এই শাওমির বিরুদ্ধেই বুলি করার সেই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে লিখেছিল আর সবাই ধারণা করছে মিওর করার সেই পোস্টটি থেকে হতাশ হয়েই শাওমি সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। চারদিকে এই বিষয়টা ভাইরাল হওয়ার পরে সবাই শাওমিকে সাপোর্ট করছে, শাওমি সবার সিম্প্যাথি পাচ্ছে। অন্যদিকে মিওর আরও একটা চিন্তার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ পোস্টের কারণে যদি কেউ সুইসাইড করে বা মৃত্যু হয় তাহলে সেটাকে সাইবার ম্যানহান্টিং বলে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষেরা বলছে শাওমির এই অবস্থার জন্য মিও দায়ী, যার ফলে মিওকে সবাই শাওমির সাইবার ম্যানহান্টিং বলছে। সাধারণ মানুষ সবাই এখন মিওকে ক্রিটিসাইজ করছে। অন্যদিকে মিওর অ্যাসিস্ট্যান্ট সব বাকি স্টাফরা অনেক চিন্তায় পড়ে যায় এই নিয়ে। তারা ভাবছে যদি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেয় তাহলে কি হবে, কারণ এই অ্যাকাউন্টের উপরেই মিওর কোম্পানি দাঁড়িয়ে রয়েছে। এই অ্যাকাউন্টের উপরেই যত সব অ্যাডভার্টাইজমেন্ট, স্পন্সর, ইনভেস্টমেন্ট সবকিছু চলছে। মিওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে তার ইনভেস্টমেন্ট, অ্যাডভার্টাইজার এবং স্পন্সরশিপ যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা সবাই নারাজ হয়ে যেতে পারে। অন্যদিকে ইরশুন আগে থেকেই চাইছিল মিও যাতে এইসব কন্ট্রোভার্সিয়াল পোস্ট না করে। এরপরে ইরশুনের বর্ণনা থেকে আমাদের শোনানো হয় এই ঘটনার শুরুটা আসলে কোথায়। ঘটনা 3 দিন আগে চলে যায়, যেখানে মিও এবং তার টিমের সামনে এই ভিডিওটা চলে আসে। যে ভিডিওতে দেখা যাচ্ছে কলেজ গার্ল শাওমি আরও এক কলেজ গার্ল টিনাকে নির্মমভাবে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। মিও ভিডিওটা দেখে শিওর হয়ে যায় যে ভিডিওটা 8-10টা কলেজের বুলিংয়ের মতোই। তাই সে ভাবে এই বিষয়টা যদি সোশ্যাল মিডিয়াতে সবার সামনে উপস্থাপন করা হয় এবং এর বিষয়ে লেখালেখি করা হয় তাহলে অবশ্যই মানুষ এটাতে ইন্টারেস্ট দেখাবে। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট ইরশুন তাকে আগেই বলেছিল এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে লেখালেখি না করার জন্য, কিন্তু মিও তার কথা শোনেনি আর এখন ঘটনা বিপরীত দিকে চলে গেছে। এদিকে ইরশুন অনেক বুঝে শুনেই মিওকে এই বিষয়টা থেকে বিরত থাকতে বলেছিল। কারণটা হচ্ছে শাওমি যে কলেজে পড়াশোনা করত সেটা হিংসে গ্রুপের, আর এই গ্রুপটাই মিওর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোকে স্পন্সর করে, ফিনান্সিয়ালি ব্যাকআপ দেয়। মিও যে শাওমির উপরে এই বুলির পোস্টটা লিখে তাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, সেই শাওমি এখন সবার কাছে ভিকটিম আর মিও ভিলেন। কারণ মিও যে পোস্টটা লিখেছিল সেটা অনেক বেশি ভাইরাল হয়েছিল, যেখানে শাওমিকে অনেক বেশি ক্রিটিসাইজ করা হয়েছিল। আর হয়তোবা এই জন্যই শাওমি সুইসাইড অ্যাটেম্প করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। মিও ভাবত সে সমাজের একজন সাধারণ মানুষ, যে সমাজে যেখানে অন্যায় অবিচার দেখবে সেগুলোকে ঠিক করার চেষ্টা করবে। কিন্তু মিওর এই ধারণাটা ভুল ছিল।
কারণ পুরোপুরি সত্যি না জেনে শুধুমাত্র একটা ভিডিওর উপরে ভিত্তি করে সে এই কাজটা করে বসেছে, যেটা ছিল ভুল। আর এই জন্য এখন সবাই মিওকেই দোষারোপ করছে, কিন্তু মিও এখনও তার জায়গায় অটল। মিও মনে করে স্বামী যেটা করেছে সেটা তার দুর্বল মানসিকতার পরিচয়। স্বামী আসলে সত্যিটার মুখোমুখি হতে পারছিল না, তাই এমন একটা কাজ করে বসেছে। এতে আমাদের কোনো দোষ নেই। মিও তার স্টাফদের বলে, আমরা স্বামীর কাছে ক্ষমা চাইব না, বরং তার মার কাছে যাব, সিম্প্যাথি দেখাবো এবং সেটারও একটা ভিডিও করব। আর সেই ভিডিওটাই আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব আর দেখাবো যে আমরা আমাদের জায়গা থেকে ঠিকই ছিলাম, ভুলটা আসলে স্বামীর। মিওর প্ল্যান অনুযায়ী মিও এবং তার টিম চলে যায় হসপিটালে। স্বামীর মায়ের সাথে দেখা করে। সে প্রচণ্ড কাঁদছিল, কিন্তু স্বামীর মাকে সান্ত্বনা দেয় মিও এবং তাকে বলে একটা সিম্প্যাথি ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তারা যে স্ক্রিপ্টটা লিখে দেয়, স্বামীর মা সেটা শুধু ক্যামেরার সামনে বসে বসে পড়ে, আর এর বিনিময়ে মিও তাকে কিছু টাকাও দেয়। কারণ সেই স্ক্রিপ্টে স্বামীর মা বলেছিল যে এতে মিওর কোনো দোষ নেই, মিও যেটা করেছে সেটা ঠিকই করেছে। এছাড়া মিও তাদের অনেক সাহায্যও করেছে। মিও দেখতে পায় মিওর প্ল্যানটা কাজ করে গেছে, কারণ মিওর এই নতুন সিম্প্যাথি ভিডিওটা মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আর এতে করে মিও প্রচণ্ড খুশি ছিল। এর পরদিনই অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনিতে মিওকে অ্যাওয়ার্ড দেওয়া হয় বেস্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে। আর সেই অনুষ্ঠানের শেষে মিওর সাথে দেখা করে সেই কোম্পানির বিজনেস ম্যানেজার পেনাং। আর এই পেনাংয়ের মাধ্যমে মিওর কোম্পানি ফাইন্যান্স পায়। আর তাদের কথা শুনে জানা যায় এই পেনাংই মিওকে সে ভিডিওটা, অর্থাৎ স্বামী সে ভিডিওটা পাঠিয়েছিল। এদিকে মিও যখন বাসায় ফেরে সে দেখতে পায় তার নামে একটি পার্সেল এসেছে, আর এই পার্সেলটা পাঠিয়েছিল সেই কলেজ গার্ল স্বামী। সুইসাইড করার আগে এই পার্সেলটা সে তাকে পাঠিয়ে গিয়েছিল। বাসায় যাওয়ার পরে মিও যখন সেই পার্সেলটা ওপেন করে সে দেখতে পায় তারই লেখা একটা বই ছিল সেটার ভেতরে, এথিক্স অফ সোশ্যাল মিডিয়া। আর সেই বইয়ের ভেতরে খালি জায়গাগুলোতে স্বামী নিজের কথাগুলো লিখেছিল, কারণ আমি জানি আমার মৃত্যুর মাধ্যমেই আমার সব সত্যটা সবার সামনে আসবে। তুমি ভুল ছিলে, আমি টিনাকে বুলি করিনি। টিনা আমার খুব ভালো একজন বন্ধু ছিল। টিনা আর আমি সবসময় একসময়ে থাকতাম। হঠাৎ একদিন রাতেই টিনা আমাকে মেসেজ করে একটি হোটেলে যাওয়ার জন্য, কারণ সে বিপদে পড়েছিল। কিন্তু সেই হোটেল রুমে যাওয়ার পরে সেখানে টিনাকে দেখতে পাই না, বরং সেই বেডের উপরে নগ্ন হয়ে একজন লোক শুয়েছিল। ঠিক তখনই সেখানে কিছু মানুষ চলে আসে আর আমার ফটো আর ভিডিও নিতে থাকে, যেগুলো দেখে মনে হতে থাকে যে আমি হোটেলে প্রস্টিটিউশনের বিজনেস করি। আমি বুঝতে পারি এটা একটা স্ক্যাম ছিল। জেনে বুঝে কেউ ইচ্ছে করে ষড়যন্ত্র করে আমার চরিত্র সবার সামনে খারাপ বানিয়েছে। আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। এরপর এই কলেজে আমি টিনার মুখোমুখি হই, তাকে জিজ্ঞেস করি এটা সে কেন করলো, কিন্তু টিনা অস্বীকার করে যে সে আমাকে এই ধরনের কোনো মেসেজই পাঠায়নি। এতে আমি রেগে গিয়ে টিনাকে ধাক্কা দিয়ে ফেলি। সিঁড়ি থেকে সে পড়ে যায়, যার ফলে সবার সামনে আমি ভিলেন হয়ে যাই। কিন্তু আসল মাপ তো চাওয়ার কথা জিনসেনের। আর এই জিনসেনের নামটা শুনতেই মিও অবাক হয়ে যায়, কারণ এই জিনসেন সেই কোম্পানির চেয়ারম্যান যেটা মিওর কোম্পানিকে ফাইন্যান্স করে, অর্থাৎ হিংসেই কোম্পানির। মিও আবারও পড়তে শুরু করে। স্বামী সেখানে লিখেছিল 1 মাস আগে তাদের কলেজ ফাংশনে একটি ডিনার পার্টির আয়োজন করা হয়, যেখানে এই জিনসেন চিফ গেস্ট ছিল। আমরা সেখানে স্টুডেন্টরা সবাইকে আপ্যায়ন করি। আর সেই ফাংশন শেষে আমি যখন বাড়ি ফিরবো ঠিক তখনই জিনসেনের অ্যাসিস্ট্যান্ট আমাকে বলে জিনসেনের শরীর খারাপ, তার সাথে একজন যাবার দরকার, আর সে নিজে এখন একটু ব্যস্ত রয়েছে। তাই স্বামী যখন তাকে বাসায় পৌঁছে দেয়, তাই বাধ্য হয়ে আমি তার গাড়িতে উঠে বসি এবং তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য চলে যাই। কিন্তু বাড়িতে নামার পরই সেই জিনসেন আমাকে জোর করে, আমাকে রেপ করে। অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানোটা তার একটা প্ল্যান ছিল মাত্র। আর ভদ্র মানুষের মুখোশ পড়ে থাকা জিনসেন দানবের লালসার শিকার হয়ে যায় আমি সেদিন কান্নায় ভেঙে পড়েছিলাম। এরপরে গাড়িতে করে আমাকে আবার কলেজ হোস্টেলে নামিয়ে দেওয়া হয়। সবকিছু পড়ার পরে মিও বুঝতে পারে আসলে স্বামী কেন সেটা করেছিল, আর তার কাছেই বা সেই ভিডিওটা কেন পাঠানো হয়েছিল। মিও তখন বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। আর এই জন্যই পরদিনই স্বামীর কলেজের প্রিন্সিপাল হুনানের সাথে যে মিও দেখা করে। হুনান বলে স্বামীর সুসাইড অ্যাটেমে সেও হতবাক হয়ে গিয়েছে। হুনান বলে স্বামী অনেক ব্রাইট এবং মেধাবী একজন স্টুডেন্ট ছিল, আর কিছুদিন পরেই সে স্কলারশিপও পেয়ে যেত। এরপরেই মিও দেখা করে টিনার সাথে। টিনা তাকে সরাসরি জানিয়ে দেয় সে সেদিন স্বামীকে কোনো মেসেজ করেনি এবং তাকে ফাঁসানোর কোনো চেষ্টাও করেনি, কারণ স্বামী তার বান্ধবী। এক পর্যায়ে টিনা উল্টো মিওকেই দোষারোপ করতে থাকে আর বলে তোমার জন্যই স্বামী সুইসাইড অ্যাটেম্প করেছে, কারণ তুমি তাকে সাইবার বুলি করেছ। আর এরপরেই সে একেবারে ভেঙে পড়েছিল। মিও কোনো পথ খোলা না পেয়ে
হিংসি কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে পেনাংয়ের সাথে। মিউ পেনাংয়ের সাথে কথা বলার পরে পেনাং বলে পুরো দোষটাই শাওমির, কারণ শাওমি আমাদের কোম্পানির চেয়ারম্যান জিনশিনের বিপরীত দলের লোকের সাথে হাত মিলিয়েছে এবং ইচ্ছে করে তার বদনাম করার চেষ্টা করছে। এখন তুমি শাওমির বিরুদ্ধে এমন কোনো পোস্ট লিখবে যাতে সবাই বুঝতে পারে যে শাওমি আসলে চরিত্রহীন ব্ল্যাকমেইলার। মিউ সেখানে কিছু না বলেই চলে আসে হসপিটালে, আর হসপিটালে সে শাওমিকে দেখে যে অজ্ঞান অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। বাসায় আসার পরে সে ভাবতে থাকে এখন সে কার পক্ষ নেবে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকা শাওমির পক্ষ নাকি তার কোম্পানিতে যে ফাইন্যান্স করে সেই জিনশিনের পক্ষ। এদিকে পরের দিন হসপিটাল থেকে জানা যায় শাওমির অবস্থা আরও খারাপ। প্রথমে শাওমিকে বেডে শিফট করা হলেও তার অবস্থায় খারাপ হওয়াতে তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে। এই খবর শোনার পরে মিউ অফিসে আসার পরেই পেনাংকে কল করে আর বলে তাদের চেয়ারম্যান জিনশেন আসল অপরাধী, কারণ সে শাওমিকে রেপ করেছে আর শাওমি এখানে আসল ভিকটিম। পেনাং মিউকে বলে শাওমির মতো মেয়ের কথায় তার পক্ষ নেওয়াটা তোমার বোকামি। শাওমির কথাতে জিনশেনের মতো একজন বিজনেস টাইকনের বিপক্ষে দাঁড়ানোটা তোমার আরো বড় বোকামি। তুমি শুধু একটা কথাই ভাবো, যেখানে জিনশেন চাইলেই টাকা দিয়ে শাওমির থেকে 1000 গুণ ভালো মেয়ে সে তার বিছানায় নিতে পারে, তাহলে এমন একজন লোক কেন শুধু শুধু এরকম রেপ কেসের ঝামেলায় পড়তে যাবে? আর তুমি যদি কাউকে এসব কথা বলো কেই বা তোমার কথা বিশ্বাস করবে? আর একটা কথা শুনে রাখো, শাওমি সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল তোমার পোস্টের কারণে, জিনশেনের কারণে নয়। এতে মিউ প্রচণ্ড রেগে যায়। এদিকে ইউশিন তাকে বলে স্ক্যান্ডাল কোনটা আর সত্যি কোনটা সেটা জানা এখন খুবই কঠিন, কারণ এই সব কিছুর কোনো প্রমাণই তাদের কাছে নেই। এছাড়া যে এই গুরুতর অভিযোগটা এনেছে সেই খোদ শাওমি হসপিটালে অ্যাডমিট। অন্যদিকে জিনশেনের টাকায় আমাদের কোম্পানি চলে। এখন আমরা যদি জিনশেনের মুখোশ উন্মোচন করতে চাই তাহলে হয়তো আমরা আমাদের কোম্পানিটাকেই হারাবো। এটা করা কি ঠিক হবে? মিউ বলতে থাকে আমার মনে হয় না শুধুমাত্র শাওমি জিনশেনের একমাত্র ভিকটিম, হয়তো এমন আরো অনেক মেয়ে রয়েছে যে এই নরপিচাস জিনশেনের ভিকটিম, তারা হয়তো মুখ খোলার সাহস পায়নি। আমাদের তাতে খুঁজে বের করতে হবে, নয়তোবা এই নরপিচাস জিনশেন দিনের পর দিন একের পর এক মেয়েদের জীবন নষ্ট করেই যাবে। মেয়েও আসলে দোটানায় পড়ে যায়। কি করবে? জিনশেনের মুখোশ উন্মোচন করে শাওমির পাশে দাঁড়াবে নাকি নিজের কোম্পানি বাঁচাবে? মেয়েও অবশেষে শাওমির অবস্থা দেখে নিজের মত পরিবর্তন করে। সে বুঝতে পারে শাওমির আজকের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী, তাই শাওমির পাশে দাঁড়ানোর জন্য সে সিদ্ধান্ত নেয়। এরপরে দেখা যায় পেনাং মিউকে কল করে এবং তার অফিসে আসতে বলে। অফিসে আসার পরে পেনাং মিউকে বলে জিনশেন তার কোম্পানিতে আরও ফাইন্যান্স করতে চায় আর এই জন্য তাকে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্টে সাইন করতে হবে। কিন্তু মিউ বলে সে জিনশেনের সাথে সরাসরি দেখা করতে চায়। পেনাং বলে সেটার প্রয়োজন হবে না, তাকে শুধু কন্ট্যাক্ট সাইন করলেই হবে। মিউ তখন বলে মনুষ্যত্বর চাইতে টাকা কখনো বড় হতে পারে না। এরপরেই পেনাং মিউকে লোভ দেখানোর জন্য তার ফাইন্যান্সের পরিমাণ ডাবল করে দেয় আর বলে সাইন করার জন্য। তখনই মিউ বলে একটা মেয়ের কবরের উপরে আমি কখনোই আমার কোম্পানি দাঁড় করাতে পারবো না। তুমি জিনশেনকে বলো সবার সামনে ক্ষমা চাইতে আর নিজের দোষ স্বীকার করতে, এছাড়া শাওমির কাছে সরি বলার জন্য। পেনাং বলে জিনশেন এত বড় একটা এম্পায়ারের মালিক, সে সাধারণ একটা মেয়ের কাছে কখনোই ক্ষমা চাইবে না, এটা কখনো হতেই পারে না। শুধুমাত্র কম্পেনসেশন দেওয়া যেতে পারে, কনফেশন নয়। মিউ বলতে থাকে এটা যদি তার জন্য একটা চ্যালেঞ্জ হয় তাহলে সেই চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করেছে। পেনাং হাসতে হাসতে বলে তোমার 2 থেকে 4টা পোস্ট ভাইরাল হয়ে গেছে আর তুমি তো নিজেকে হিরো ভাবতে শুরু করেছো। জিনশেনের মতো লোক তোমার মতো কোম্পানিকে ভিক্ষা দেয়, আর তুমি যদি এই কাজগুলো করো তাহলে তুমি সেই ভিক্ষা নেয়ারও লায়ক থাকবে না। তুমি সাধারণ একজন ইনফ্লুয়েন্সার, তোমার নিজের আয়ত্তের মধ্যে থাকো। এরপরে মিউ রেগে গিয়ে সেই কন্ট্যাক্ট পেপারে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে সেখান থেকে চলে আসে। আর আসার সময় মিউ তার টিমকে জানিয়ে দেয় তারা জিনশেনকে এক্সপোজ করবে। এরপরে মিউ এবং তার টিম জিনশেনের সব অপকর্মের লেখা সেখানে লিখতে শুরু করে। এছাড়া শাওমির সাথে কি হয়েছে সেটাও লিখতে শুরু করে। আর সেই পোস্ট পাবলিশ হওয়ার পরে ধীরে ধীরে সেটা ভাইরাল হতে শুরু করে। দেখা যায় সেই পোস্টটা টিনও পড়ে। অন্যদিকে জিনশেন এবং পেনাং সেই পোস্ট পড়ার পরে হতবাক হয়ে যায়। জিনশেন মানসিকভাবে ভেঙে পড়ে। সে পেনাংকে বলে মিউর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেয়ার জন্য। এছাড়া হেংশাই কোম্পানির মিডিয়া কোম্পানিতে মিউর একটা পার্টনারশিপ রয়েছে। পেনাং তাকে সেই পার্টনারশিপ থেকে বরখাস্ত করে। মিউ সেখান থেকে আসার আগে পেনাংকে বলে জিনশেনকে বলে দিও এটা তো মাত্র শুরু, আমি এই ঘটনার শেষ অবধি পর্যন্ত যাব এবং জিনশেনকে তার শাস্তি দিয়ে ছাড়ব। সে সেখান থেকে চলে আসে। এদিকে সেই মিডিয়া কোম্পানির দায়িত্ব এখন ইউশিনকে দেওয়া হয়। এদিকে পেনাং ইউশিনকে
মিডিয়া কোম্পানির পার্টনারই বানায়নি শুধু, বরং মিউর বিরুদ্ধে এই মিডিয়া ওয়ারটাও তাকে জিততে হবে। মিউর স্টাফদের মধ্যে জিমি, সিন্ডি এবং পেনি তার সাথে এই যুদ্ধ লড়ার জন্য সহমত হয়। তারা তার সাথে চলে আসে। এদিকে মিউ তার বন্ধুর একটি পুরাতন স্টুডিওকে নিজের অফিস হিসেবে তৈরি করে। জিমি সেখানে শাওমির এই ঘটনাটাকে পুরোটা টাইম আকারে রাখে, যেখানে বলা হয় ৮ তারিখে স্কুলের ডিনার পার্টিতে স্বামী জিনশেনের সাথে প্রথম দেখা হয়। আর সেই ডিনার পার্টি থেকে স্বামীকে নিয়ে যাওয়া হয় জিনশেনের বাড়িতে এবং সেখানেই তাকে রেপ করা হয়। ৯ অক্টোবর স্বামী চলে আসে প্রফেসর হুনানের কাছে, কিন্তু সবকিছু শোনার পরে হুনান তাকে চুপ থাকতে বলে, আর এর জন্য সে তাকে স্কলারশিপ অফার করে, কিন্তু স্বামী সেই স্কলারশিপ প্রত্যাখ্যান করে। এরপরেই স্বামী ২৯ অক্টোবর তার সাথে হয়ে যাওয়া ঘটনা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে, কিন্তু সেই পোস্টটা তেমন মানুষের মধ্যে সাড়া জাগায়নি। আর কিছুদিন পরেই সেই পোস্টটা সেই অ্যাপ থেকেই ডিলিট করে দেওয়া হয়, ব্লক করে দেওয়া হয়। আর এরপরেই ১ নভেম্বরে টিনার মোবাইল থেকে স্বামীকে মেসেজ করা হয়। স্বামী সেই হোটেল রুমে চলে যায়, কিন্তু সেটা ছিল একটা ফাঁদ। আর সেখানেই স্বামীর ফটো এবং ভিডিও করে স্বামীকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করা হয়। এরপরে ৩ নভেম্বর স্বামী চলে যায় টিনার কাছে, আর সেখানে সে টিনার কাছে জবাব চায়, কিন্তু সেই ঘটনাকে বুলি আকারে রূপ দেওয়া হয়। আর এরপরে ৫ নভেম্বরে আমাদের পোস্ট সবার সামনে স্বামীকে একজন বুলিকারী হিসেবে, অর্থাৎ বাজে স্টুডেন্ট হিসেবে প্রকাশ করে। আর ১০ নভেম্বরে এইসব কিছু সহ্য করতে না পেরে স্বামী সুইসাইড অ্যাটেম্প করে। পেনি বলতে থাকে, পেনাঙ্গি আমাদের প্রথমে এই বুলি নিউজটা করার জন্য উস্কেছিল, ভিডিওটা আমাদের দিয়েছিল। এছাড়া জিনশেনের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নেই যেখানে আমরা প্রমাণ করতে পারবো যে সে শাওমিকে রেপ করেছে। মিউ বলতে থাকে, এখন আমাদের এই কেসটা আগে বাড়ানোর জন্য একটা স্কুপ লাগবে, অর্থাৎ এমন একটা খবর যেটাতে জিনশেনকে এক্সপোজ করার একটা ওয়ে খুঁজে পাওয়া যাবে। এরপরে মিউ তার বন্ধুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার মতামত প্রকাশ করা হয়, কারণ মিউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল। এদিকে পেনাং হোস্টেলের সেই শাওমির ছবিটা প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে লিখে শাওমির চরিত্রের দোষ ছিল। এদিকে দেখা যায় মিউ বলতে থাকে, তার কলেজের শুধু শাওমি নয়, বরং জিনশেনের শিকার আরও অনেক মেয়েই হয়েছে। যদি তাদের মধ্যে কেউ একজন আমাদের সাইডে চলে আসে তাহলে আমাদের সাইডটি স্ট্রং হবে, কিন্তু এমন ঘটনার শিকার হওয়া মেয়েগুলোকে কথা বলানো এবং তাদেরকে নিচের সাইডে নিয়ে আসা অনেক কঠিন ব্যাপার। জিমি খবর নেয় কলেজের প্রিন্সিপাল হুনান একটা সাধারণ এবং গরিব পরিবার থেকে এসেছে, তাই টাকাটা তার কাছে অনেক বড় বিষয়, আর টাকার জন্যই হয়তোবা সে জিনশেনের কথা মতো কাজ করছে। এদিকে পেনাং আগে থেকেই এই বিষয়টা আন্দাজ করতে পেরেছিল যে মিউ এমন কিছু একটা করতে পারে, আর এই জন্য পরের দিনই সে কলেজে চলে যায় এবং প্রফেসরের সাথে কথা বলে এই বিষয়টা নিশ্চিত করে যাতে কলেজের কোনো মেয়ে জিনশেনের বিরুদ্ধে কথা না বলে। কিন্তু এই বিষয়টা হুনানের পছন্দ নয়। যদিও সে জিনশেনের কথা মেনেছে, কিন্তু শাওমির সুইসাইড অ্যাটেম্পটা তাকে অনেক ভাবিয়ে তুলেছে। কিন্তু পেনাং তাকে সাবধান করে দেয় আর বলে সে যদি এই বিষয়ে মুখ খোলে বা তাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে প্রফেসর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এদিকে কলেজে যে মিউ দেখা করার চেষ্টা করে টিনার সাথে, কিন্তু তার আগেই সেখানে চলে আসে পেনাং এবং টিনাকে সে পিক আপ করে নেয়। মেয়েও এটা দেখার পরে বুঝতে পেরে যায় টিনাও হয়তো জিনশেনের ফাঁদে পড়েছে, অর্থাৎ টিনাকেও ব্ল্যাকমেল করে রেপ করা হচ্ছে, যার ফলে টিনাও কিছু করতে পারছে না। এদিকে জিমি তার এক বন্ধুর কাছ থেকে সেই ডিনার পার্টি, অর্থাৎ স্কুলের ফাংশনের যে ভিডিওটা ছিল সেই রাতের ভিডিওটা নিয়ে নেয়, কিন্তু তারা দেখতে পায় সেই ভিডিও থেকেও সেই ফুটেজটা ডিলিট করে ফেলা হয়েছে, যেখানে শাওমি জিনশেনের গাড়িতে করে যাচ্ছিল। তাই এই ভিডিও ফুটেজটা তাদের কোনো কাজেই লাগে না। এদিকে হসপিটালে একজন নার্স বেডে পড়ে থাকা অচেতন শাওমির দিকে ইমোশনালি তাকিয়ে থাকে। এদিকে মিউ ভাবতে থাকে সে এবার ইমোশনাল গেম খেলবে। শাওমির মা রাস্তার পাশে ছোট্ট একটা খাবারের দোকান চালাতো, যেখানে সে নুডলস বিক্রি করত, আর সেটারই ভিডিও বানায় মিউ এবং তার টিম। এছাড়া শাওমির হসপিটালের বেডের দৃশ্য, এই দুটো মিলে সে একটা ইমোশনাল গেম খেলে, যার ফলে মানুষ এই ভিডিওতে অনেক বেশি সিম্প্যাথি দেখায়, সাড়া ফেলে, যার ফলে মিউর প্ল্যানটা কাজে লাগে। আর সাধারণ মানুষ সবাই বলতে থাকে যে শাওমির বিচার পাওয়া দরকার, শাওমির সাথে ইনসাফ হওয়া দরকার। আর মিউর এই চালটা দেখে ইউশিন নিজেও অবাক হয়ে যায়। এদিকে পেনাংও এই বিষয়টা দেখার পরে একটু ঘাবড়ে যায়। এদিকে জিমির কাছে খবর আসে যে কয়েক মাস আগে হুনানের কলেজের আরও একটি মেয়ের সাথে একই রকম ঘটনা ঘটেছিল, যেমনটা শাওমির সাথে হয়েছিল, আর সেই মেয়েটার নাম বিজিন। তো মিউ ঠিক করে সে বিজিনকে খুঁজে বের করবে। এইদিকে শাওমির হসপিটালের বিল দেয়া দরকার, আর এই জন্য সে চলে যায় বিল পেমেন্ট করতে।
কিন্তু সেখান থেকে জানতে পারে তার কার্ডে টাকা নেই। আর খোঁজ নিয়ে সে জানতে পারে মিউর মা তার অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে তার মদখোর বাবাকে দিয়েছে। মিউ এতে প্রচণ্ড রেগে যায়। বাড়ি এসে তার মায়ের সাথে ঝগড়া করতে শুরু করে। এদিকে ইউশিনের মাধ্যমে পেনাং নতুন একটা স্ট্যাটাস দেয়, যেটার ভেতরে একটা অডিও ক্লিপ ছিল। আর সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছিল শাওমির মা পেনাংয়ের সাথে টাকা নিয়ে ডিল করছে। আর সেই পোস্টে লেখা হচ্ছে যে শাওমির দিক থেকে জিনশিনকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মিও স্ট্যাটাস দেয় জিনশিন ভুল করছে, তাই সে টাকা দিতে রাজি হয়েছে। কারণ সে যদি কোনো অপরাধ নাই করত তাহলে এরকমভাবে ডিল করার কোনো প্রশ্নই ওঠে না। এই পোস্ট দেখার পরে পেনাং ভাবতে থাকে মিউকে যে করেই হোক থামাতে হবে। এই জন্য ইউশিনকে সে বলে পেনাং মিউ সেসব বন্ধুদের টাকা দিয়ে কিনে নেবে, যেসব বন্ধুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মিউ এই পোস্টগুলো করছে। অন্যদিকে জিনশেন তার ক্ষমতা খাটিয়ে মিউর নতুন সেই পোস্টটা ডিলিট করে দেয়। এদিকে এটা দেখার পরে মিউ হতাশ হলেও সে তার বাকি বন্ধুদের বলে হতাশ হওয়ার কিছু নেই, যে ভয় পায় সেই ভুল করে। এদিকে পেনাং শাওমিকে দেখার জন্য হসপিটালে যায়, কিন্তু সেখানে সেই নার্সকে সে দেখতে পায়। আর পেনাংয়ের মনে হতে থাকে এই নার্সকে হয়তোবা সে আগেও কোথাও দেখেছে। অন্যদিকে সেখান থেকে আসার পরে পেনাং একটা সিসিটিভি ফুটেজ আপলোড করে, যেটার ভেতরে সেই দিন রাতে শাওমি জিনশেনের গাড়িতে করে যাচ্ছিল। আর যেটা দেখে সবাই এটা ভেবে নেয় যে শাওমি ইচ্ছে করেই তার নিজের ইচ্ছেতেই জিনশেনের সাথে গিয়েছিল। আর সেই ভিডিও ফুটেজ আপলোড করার পরে সেখানে পোস্টে লেখা ছিল যে শাওমি এইসব কাজ আগেও করত, আর এটা তার প্রফেশন, মানুষদের ব্ল্যাকমেল করা। মিউ এটা দেখে হতাশ হয়ে যায়, কারণ এর উত্তর দেবার মতো তার কাছে কোনো কিছুই ছিল না। এইদিকে মিউ আরও একটা বিষয় জানার পরে হতবাক হয়ে যায়। সেটা হচ্ছে জিনশেন এবং পেনাং মিলে শাওমিকে সেই হসপিটাল থেকে তাদের নিজস্ব একটা হসপিটালে অ্যাডমিট করেছে, কিন্তু শাওমির মা এই খবরটা মিউকে একবারের জন্যও জানায়নি। মিউ যখন শাওমির মার কাছে যে এটার জবাবদিহিতা চায়, শাওমির মা কোনো কিছুরই উত্তর দিতে পারে না, কারণ সেও অসহায় ছিল। হসপিটালের বিল দেওয়ার মতো তার কাছে কোনো টাকা ছিল না, তাই বাধ্য হয়ে এটা করেছে, কারণ পেনাং শাওমির হসপিটালের বিল মিটিয়ে তাকে এখান থেকে নিয়ে গেছে। কিন্তু মিউ তারপরও শান্ত হয় না। সে শাওমির মাকে বলে শাওমির দুর্ভাগ্য যে সে তোমার মতো একজন মা পেয়েছে, আর হয়তো তোমার মতো মা পেয়েছে বলেই শাওমি সুইসাইড করেছে। মিওর এই কথাটা বলার একটা কারণ ছিল, কারণ মিও জানতে পেরেছে সেই ঘটনার পরে জিনশেনের বিরুদ্ধে শাওমি পুলিশে একটা কেস করেছিল, কিন্তু সেই কেসটা উইথড্র করে নিয়েছিল শাওমির মা এবং হুনান। মিও সেখান থেকে চলে আসে আর বুঝতে পারে খারাপ সময়ে কাছের মানুষরাও বেইমানি করে। অন্যদিকে পেনাং বুঝতে পারে সিচুয়েশন এখন তাদের দিকে, আর এই জন্য পেনাং, ইউশিন এবং হুনান একসাথে বসে সেলিব্রেট করে। সেলিব্রেশনের পরে পেনাং মেসেজ করে টিনাকে এবং সেখান থেকে তার সাথে নিয়ে যায়। আর এই দৃশ্যটা দেখার পরে হুনান একেবারেই নিশ্চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল টিনার সাথে কি হয়েছে এবং কি হচ্ছিল। এদিকে ইউশিনের সাথে যারা কাজ করছিল তারা জিজ্ঞেস করে, আচ্ছা এই যুদ্ধটা আমরা কার সাথে করছি, শাওমির সাথে নাকি মিওর সাথে? কারণ কন্টেন্টটা শাওমির, কিন্তু সব পোস্টে আমরা মিউর নাম লিখছি, কিন্তু কেন? এদিকে জিমি হন্তদন্ত হয়ে মিউর কাছে আসে আর বলে সেই মেয়েটার খোঁজ পেয়েছে, অর্থাৎ বিজিনের। এছাড়া আরও একটা খবর পাওয়া যায়, আর এই বিজিন হচ্ছে এখন একজন নার্স, যে শাওমি কিছুদিন আগে যে হসপিটালে ছিল সে হসপিটালেরই নার্স। আর দেখা যায় যে নার্স শাওমির দিকে ইমোশনালি তাকিয়েছিল সেই ছিল আসলে বিজিন। আর এই বিজিনের সাথেও জিনশিন রেপ করেছে, আর এই জন্যই বিজিন জেনে বুঝেই তার দিকে এরকম করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। আর এই জন্যই পেনাংয়ের বিজিনকে দেখার পরেই মনে হতে থাকে সে আগেও কোথাও তাকে দেখেছে। মিউ চলে আসে বিজিনের সাথে দেখা করতে, সবকিছু খুলে বলে, কিন্তু বিজিন মিউকে কোনো সাহায্য করতেই রাজি হয় না। মিউ তখন বলে, তুমি চুপ থাকলে তোমার মতো এমন অনেক মেয়েকে সর্বনাশ করে যাবে দিনের পর দিন সেই জিনশেন। ও একটা নরপিচাস, ও এভাবে খোলা থাকলে ও একের পর এক মেয়েদের জীবন নষ্ট করে ফেলবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পরিচয় গোপন রাখবো। অবশেষে ভিজিন রাজি হয়। এরপরেই ভিজিনের ভিডিও রেকর্ড করা হয় তার ফেস আড়াল করে। ভিজিন সেখানে বলে, আমি প্রফেসর হুনানকে অনেক বেশি বিশ্বাস করতাম, কিন্তু সেই আমাকে জিনশেনের কাছে পাঠিয়েছিল। আমি একেবারে ভেঙে পড়েছিলাম আর ভয়ে সেই কলেজই ছেড়ে দিয়েছিলাম। এরপরে এখন আমি নার্সের জব করি। এরপরে হসপিটালে আমি যখন দেখলাম যে শাওমির সাথেও জিনশেন একই কাজ করেছে, তখন আমি আর চুপ থাকতে পারলাম না, আমার ভেতরের আগুনটা জ্বলে উঠল। ভিজিন মুকে আরও একটা বিষয় জানায়, তার ক্লাসমেট মিনি নামের একটি মেয়ে ছিল যে ওর জিনশিনের রেপের শিকার হয়েছে, কিন্তু সে মিনি এখন জিনশিনেরই সেক্রেটারি।
অর্থাৎ অনেক মেয়েরাই যারা জিনশিনের শিকার হয়েছে হয় তারা জীবন দিয়ে নিজেকে শেষ করে ফেলেছে, নয়তোবা কেউ তারা জিনশিনের অফার গ্রহণ করে তার সাথী হয়ে গেছে। কিন্তু বিজিনের সেই ইন্টারভিউটা মিউর কোনো বন্ধুই পোস্ট করতে চাইছিল না, কারণ পেনাং তাদের আগেই কিনে ফেলেছিল টাকা দিয়ে। তাই মিউ বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় সে তার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েই সেটা পোস্ট করবে, কিন্তু সেখানে মানুষ যাতে সেটাতে অ্যাটেনশন দেয় এবং সবার কাছে পৌঁছায়, এই জন্য সে ভিডিওটা ছাড়ার আগে সে একটা পোস্ট করে যে জিনশিনের অত্যাচারের শিকার হওয়া একটি মেয়ে আজকে জিনশিনের মুখোশ ফাঁস করে দেবে। মিউর প্ল্যান কাজে দেয় আর সেই পোস্টটা সবার নজর কাড়ে। অন্যদিকে এই পোস্টটা দেখে অবাক হয়ে যায় ইউশিন, আর পেনাং ভাবতে থাকে মিউ কার কথা বলছে, কাকেই বা সে নিয়ে আসবে, আর এটা জানা যায় কি করে। অন্যদিকে মিউ তার পার্সোনাল অ্যাকাউন্টে বিজিনের সেই ইন্টারভিউটা আপলোড করে, কিন্তু সেটা পাবলিক করে না। সবাই রাতের জন্য অপেক্ষা করছিল, কারণ মিউ বলেছিল সেই ভিডিওটা রাতে আসবে। কিন্তু ভিডিও পাবলিশ করার কিছুক্ষণ আগেই বিজিন কল করে মিউকে আর বলে সে যেন কোনোভাবেই সেই ভিডিওটা পাবলিশ না করে, সে তাকে অনুরোধ করে। মিউ এ থেকে কিছু একটা আন্দাজ করে, আর এরপরেই দেখা যায় প্রফেসর হুনান এবং পেনাং তাকে এসে থ্রেট দিয়েছিল, হুমকি দিয়েছিল, যার ফলে বিজিন ভয় পেয়ে গিয়েছিল। বিজিন মিউকে বলে সে পরের স্বামী হতে চায় না, আর এটা বলেই ফোন কেটে দেয়। অন্যদিকে মিউ হতাশ হয়ে যায়, সে বুঝতে পেরে যায় বিজিনের কাছে পেনাং পৌঁছে গেছে, এখন আর কিছুই করার নেই, কারণ কারণ মৃত্যু দিয়ে সে তার জিত চায় না। ফলে এক প্রকার বাধ্য হয়ে মিউ সেই আপলোড করা ভিডিওটা কেটে দেয়। এতে প্রচণ্ড রেগে যায় জেনি, পেনি এবং স্যান্ডি, এবং তারা রাগ করে তাকে ছেড়ে চলে যায়, কারণ তাদের জিতার এই একটা মাত্রই উপায় ছিল। এদিকে আড়ালে একটা জায়গায় লুকিয়ে বসে বসে টিনাও রাতে সেই ভিডিওর জন্য অপেক্ষা করছিল, কারণ সেও চাইছিল জিনশিনের মুখোশটা খুলে যাক। এদিকে পেনাং চাইছিল মিউকে ধ্বংস করে দেওয়ার জন্য, এজন্য রাতে সে একটা ভিডিও আপলোড করে, আর সেখানে সে বলে আসলে মিউ মানুষের ইমোশন নিয়ে খেলছে, মানুষকে ম্যানিপুলেট করছে, সে আসলে জিনশিনের কাছ থেকে ফাইন্যান্স চাইছে, আর এই জন্য এই গেমটা সে খেলছে। আর সে ভিডিওতে পেনাং ঘোষণা দেয় মিউর বিরুদ্ধে 10 লাখ ইউনের মানহানির মামলা করা হবে। এসব কিছু শোনার পরে মিউ আরও বেশি হতাশ হয়ে যায়। এদিকে হসপিটালে জীবনযুদ্ধে হেরে যায় স্বামী, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে মিউ হাল ছেড়ে দেয়, সবকিছু গুছিয়ে সে বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই মিউর কাছে টিনার নাম্বার থেকে একটা মেসেজ আসে। এদিকে পেনাং এখনো শান্ত হয়নি, সে চাইছিল মিউকে আরও বেশি এক্সপোজ করতে, তাকে একেবারে নিঃস্ব বানিয়ে ফেলার জন্য। আর এই জন্য সে মিউর বাবার একটা ইন্টারভিউ নেয় এবং সেটা পাবলিশ করে, যেখানে মিউর বাবা মিউকে বকাঝকা করতে থাকে আর বলে ও খুবই বাজে মেয়ে, ওর জন্যই আজকে আমার এই অবস্থা, যেটা দেখে মিউ আরও বেশি হতাশ হয়ে পড়ে। এরপরেই পেনাং মিউর সাথে দেখা করে আর বলে সে তার সাথে একটা ডিল করতে চায়। সে যদি জিনশিনের কাছে ক্ষমা চায় সোশ্যাল মিডিয়াতে, তাহলেই তার বিরুদ্ধে করা 10 মিলিয়ন ওনের মানহানির মামলাটা সে তুলে নেবে। আর এটা যদি মিউ না করে, তাহলে নিজের বাড়িঘর সব সম্পত্তি বিক্রি করেও সে 10 মিলিয়ন ওন দিতে পারবে না। আর সে কার জন্য লড়বে? যার জন্য লড়বে সে স্বামী তো মারাই গেছে। পেনাং সেখান থেকে চলে যায়। মিউ ভাবতে থাকে জীবনে এই প্রথমবারের মতো তার নিজেকে এতটা অসহায় লাগছে। মিউর কাছে আর কোনো পথ খোলা ছিল না জিনশিনের কাছে ক্ষমা চাওয়া ছাড়া। সে বাসায় আসে, তার মা তাকে সাহস দেয় আর বলে তুমি টেনশন করো না, আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাব, আর সেখানে তুমি টিচারের চাকরি করতে পারবে। এদিকে মিউ অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় সে জিনশিনের কাছে ক্ষমা চাইবে। পরের দিনই মিউ পেনাংয়ের সেই পুরাতন স্টুডিওতে চলে যায়, যেখানে সে জিনশিনের কাছে ক্ষমা চাইবে। মিউর সেই ভিডিওটা লাইভ করা হচ্ছিল। ক্যামেরার সামনে বসার পরেই মিউ বলতে থাকে আমি প্রথমেই স্বামীর কাছে ক্ষমা চাইব, কারণ আমি পুরো বিষয়টা না জেনেই স্বামীকে দোষারোপ করে ভিডিও আপলোড করেছি, পোস্ট করেছি, যেটা আমার ভুল ছিল। অন্যদিকে আমি জিনশিনের কাছেও ক্ষমা চাইব, কারণ আমি তার হাতিয়ার হিসেবে কাজ করতে পারিনি, তার কথা মতো মানুষকে ম্যানিপুলেট করতে পারিনি। কিন্তু জিনশিন যে অপরাধ করেছে সেটার শাস্তি তাকে পেতেই হবে। স্বামীর সাথে যা করেছে তার জন্যও তাকে শাস্তি পেতে হবে। এসব কথা শোনা পরে হতবাক হয়ে যায় পেনাং। আর যেহেতু সেটা লাইভ ভিডিও ছিল, তাই সেটা সে কাটতেও পারছিল না। আর তখনই ফ্ল্যাশব্যাকের ছোট্ট একটা অতীত আমরা দেখতে পাই, যেখানে সেই রাতে মিউ যখন সবকিছু গুছিয়ে আসতে যাবে, টিনা তাকে মেসেজ করেছিল। মিউ টিনার সাথে দেখা করেছিল। টিনা মিউকে বলেছিল স্বামী তার খুব ভালো একজন বান্ধবী ছিল। টিনা বলে সেই রাতে পেনাং আমার মোবাইল নিয়ে জোর করে স্বামীকে এসএমএস করে এবং হোটেলে আসতে বলে। আর এরপরেই আমি জানতে পারি জিনশিন স্বামীর সাথে একই কাজ করেছে যেটা সে আমার সাথে করেছে। টিনা সেই রাতে মিউকে বলেছিল জিনশিনের সেই রেপ করার ভিডিওগুলো
সে এনে দিতে পারবে। কারণটা হচ্ছে পেনাং জিনসেনের সেই অপকর্মের ভিডিওগুলো গোপন ক্যামেরার মাধ্যমে রেকর্ড করত, যাতে জিনসেনকে সে পরে নিজের কাজে ব্যবহার করতে পারে। আর এই জন্য জিনসেনের সব অপকর্মের ভিডিও সে রেকর্ড করে নিজের ল্যাপটপে রাখত। আর এই জন্য টিনা সেই দিন পেনাংয়ের সাথে গিয়েছিল এবং সেই ল্যাপটপ থেকে জিনসেনের সব ভিডিও পেনড্রাইভে ট্রান্সফার করে নেয়। টিনা এরপরেই সেই পেনড্রাইভটা মিওকে দেয়, আর মিও সেই পেনড্রাইভের একটা কপি ইউশিনকে দেয়। তখনই আমরা জানতে পারি, যদিও ইউশিন এতদিন পেনাংয়ের সাথে হয়ে কাজ করেছে, কিন্তু ভেতরে ভেতরে আসলে সে মিওর হয়ে কাজ করেছে। আসলে ইউশিন আর মিও দুজনে মিলে প্ল্যান করেই এই কাজটা করেছে। তারা পেনাং এবং জিনসিনকে অন্ধকারে রেখেছে এবং জিনসিনের বিরুদ্ধেই তারা একটা ফাঁদ পেতেছে। এদিকে পেনাং ইউশিনকে বলেছিল যে মিওর বাবাকে নিয়ে এসে ইন্টারভিউ করানোর জন্য। ইউশিন সেখানে যে লোকটাকে নিয়ে এসেছিল সেটা আসলে মিওর বাবা ছিল না, অন্য একজন লোক ছিল। আর সেটাও ইউশিন প্রমাণ করে দেয় সেই ভিডিওতেই। এই সব কিছু শোনার পরে আর বোঝার পরে পেনাং দ্রুত চলে যায় মিওকে থামানোর জন্য, কিন্তু ইউশিন এবং বাকি স্টাফরা পেনাংকে ঘিরে ধরে। এদিকে লাইভ স্ট্রিমে মিও বলতে থাকে, জিনসেনের সব অপকর্মের প্রমাণ আমার কাছে একটি পেনড্রাইভে রয়েছে, আর যেটার ভেতরে তার ম্যানেজার পেনাংও রয়েছে। মিও বলতে থাকে জিনসিনের ম্যানেজার পেনাংই তাকে ধোঁকা দিচ্ছিল এবং তার অপকর্মের ভিডিওগুলো রেকর্ড করছিল। আমরা সেটাই হাসিল করেছি, আর এই ভিডিওর একটা কপি ইতোমধ্যে পুলিশের কাছে চলে গেছে। মিও লাইভ স্ট্রিমে সব ভিউয়ারদের বলে, আসলে অপরাধের বিরুদ্ধে অনেকেই সোচ্চার হয়, প্রতিবাদ করে, কিন্তু সত্যের পাশে দাঁড়াতে অনেকেই ভয় পেয়ে যায়। আর এই জন্যই জিনসেনের মতো নরপিচাসরা এত সাহস পায়, এত মেয়ের জীবন নষ্ট করার সুযোগ পায়। কিন্তু সত্যি কখনো চাপা থাকে না। সত্যি এতটাই শক্তিশালী যে সে নিজেই একটা সময় যুদ্ধ করে জিতে যায়। সত্যির জয় একদিন না একদিন হয়। এরপরই পুলিশ প্রফেসর হোনানকে অ্যারেস্ট করে। জিনসেন আর পেনাংকেও অ্যারেস্ট করা হয়। অন্যদিকে মিওর এই লাইভ স্ট্রিমটা প্রচণ্ড ভাইরাল হয়, ট্রেন্ডিংয়ে নাম্বার 1-এ চলে আসে, আর সবাই মিওর প্রশংসা করতে শুরু করে। এদিকে মিও তার লেখা বইটা হাতে নেয় আর ভাবতে থাকে, এই প্রথমবার সোশ্যাল মিডিয়ার এথিক্সকে সে কাজে লাগালো। মিও অবশেষে সোশ্যাল মিডিয়ার লাইফটা ছেড়ে সে চলে যায় টিচারের জব করার জন্য, কারণ সে বুঝতে পেরেছিল মানুষের সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল অ্যাওয়ারনেস দরকার। আর মিও এখন থেকে সেটাই করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।